বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, অর্থ অর্থ অনুসারে বাক্য কত প্রকার? অর্থ অনুসারে বাক্য কিন্তু টোটাল 5 ধরনের। প্রথমটা হলো বর্ণনামূলক বাক্য, মানে সাধারণ বাক্য, যে বাক্যতে সাধারণত বর্ণনা বোঝায়। ঠিক আছে, যেমন আমি একজন ছাত্র, আমি বাড়ি যাই, আমি স্কুলে যাই, বা আমাদের যে 12টা টেন্স আছে, এই টেন্সের যে সকল বাক্যগুলো আছে সেগুলো সবই হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, মানে বর্ণনামূলক বাক্য। ঠিক আছে, এখনই বর্ণনামূলক বাক্যে গঠন গঠন কী হতে পারে তাহলে? এই গঠন হতে পারে যে, যেমন সেন্টেন্স দিয়ে চিন্তা করলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, এই গঠন হইতে পারে, বাকিগুলার গঠন হইতে পারে। মানে কি, এখানে থাকবে হলো সাবজেক্ট, মেইন ভার্ব, প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে মেইন ভার্ব থাকবে, আর আদার্স যেখানে অবজেক্ট বা আদার্স যে অংশগুলো থাকবে সেটা। ঠিক আছে, তাহলে আমরা চিন্তা করি তাহলে কী হতে পারে, আই এম এ স্টুডেন্ট, আই হ্যাভ এ পেন। ঠিক আছে, এরপর আরও এক্সাম্পল আছে, আই গো টু স্কুল। ঠিক আছে, তো এইটা হলো একটা গঠন কি তাহলে শুধুমাত্র মেইন ভার্ব থাকবে, ওই যে টেন্সের যে গঠনটা সেটা অ্যাকচুয়ালি। ঠিক আছে, আর একটা গঠন হলো অক্সিলারি ভার্ব প্লাস প্রিন্সিপাল ভার্ব থাকবে, যেমন কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব আছে, প্রিন্সিপাল ভার্ব আছে, পারফেক্ট কন্টিনিউয়াস সবগুলোতেই আছে। ঠিক আছে, তাহলে এই দুইটা গঠন হলো মূলত অ্যাসার্টিভ সেন্টেন্স। ঠিক আছে, আমরা নেগেটিভটা পরে দেখাচ্ছি। অ্যাসার্টিভ সেন্টেন্সের হাবোধক যেটা, সেটা হলো এইভাবে থাকবে। ঠিক আছে, এখন হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স বা ইন্টারোগেটিভ প্রশ্নবোধক বাক্য। এই প্রশ্নবোধক বাক্যগুলো একটু কঠিন তুলনামূলক, অন্যান্য বাক্যের তুলনায় একটু বুঝতে হবে ভালো করে। দেখুন, প্রশ্নবোধক বাক্যে অবশ্যই কি প্রশ্ন বুঝাবে, যে কোনো বাক্যের একটা প্রশ্ন বুঝাবে। সে কোথায় থাকে, আমি কি স্টুডেন্ট, আমি কি বাড়ি যাচ্ছি, মানে এটা কী বা কোথায় বা কখন কেন, এরকম একটা কোশ্চেন থাকবে। ঠিক আছে, তাহলে এই ধরনের বাক্য সাধারণত দুই ধরনের হয় প্রশ্নবোধক বাক্য। একটা হলো সরাসরি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়। ঠিক আছে, সরাসরি অক্সিলারি ভার্ব বা প্রথমে ভার্ব থাকে, এই গঠনে কি থাকবে, প্রথমে ভার্ব দিয়ে শুরু হবে, সেই ভার্বটা হতে পারে অক্সিলারি ভার্ব। ঠিক আছে, সেই ভার্বটা কি হতে পারে, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব, আর হলো আদার্স। মানে গঠন 1 নম্বর হলো ভার্ব দিয়ে শুরু হবে। ঠিক আছে, গঠন 1 নম্বরে কি ভার্ব দিয়ে শুরু হবে, সেই ভার্বটা এক হতে পারে অক্সিলারি ভার্ব। আবার অনেক সময় এখানে বি ভার্বও হইতে পারে, অনেক সময় অক্সিলারি ভার্বের এখানে শুধু বি ভার্ব বা হ্যাভ ভার্ব। মানে এখানে অক্সিলারি ভার্বও থাকতে পারে, আবার অক্সিলারি ভার্বের এখানে ওইটা বি ভার্ব হিসাবে বা হ্যাভ ভার্ব হিসাবে থাকতে পারে। আমি কয়েকটা উদাহরণ দিলে বোঝাচ্ছি। এরপরে থাকবে সাবজেক্ট, অবশ্যই। তাহলে কি, এখানে ভার্ব সাবজেক্ট, এখানে মেইন ভার্ব, এখানে আদার্স। ঠিক আছে, যেমন একটা এক্সাম্পল, এখানে একটা এক্সাম্পল আছে, এটা যদি খেয়াল করে কি আছে, প্রথমে আর ইউ গোয়িং টু স্কুল, তুমি কি স্কুলে যাইতেছো, এরকম বোঝায়, তুমি কি স্কুলে যাইতেছো। বাট ডাজ হি নো মি। ঠিক আছে, আচ্ছা, আমি এখানে আরেকটু সহজ করে বোঝানোর জন্য অ্যাসার্টিভ সেন্টেন্স কীভাবে ইন্টারোগেটিভ করতে হয় বা ইন্টারোগেটিভ হয় সেটা বোঝাচ্ছি। যেমন এখানে আছে উই নো হিম, আমরা তাকে চিনি, নো মানে চেনা জানা। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু আমি লিখছি ইন্টারোগেটিভ ফরমেশন লিখছি, ডাজ হি নো হিম, আমরা কি তাকে চিনি, এরকম বোঝাচ্ছে। ঠিক আছে, এখানে কিন্তু ভুল বললাম, ডু উই নো হিম। ঠিক আছে, ডু উই নো হিম। এখন এখানে ডু কেন লিখলাম, কারণ এটা হলো আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং এখানে এস বা ইয়েস নাই, মেইন ভার্বের এখানে এস বা ইয়েস নাই। তাহলে আমরা এই জন্য যখন ইন্টারোগেটিভ করব তখন এই শুরুতে আমাদের একটা ভার্ব নিয়ে আসতে হবে। এখানে এস বা ইয়েস না থাকলে ডু বা ডাজ হবে। যদি এখানে থার্ড পারসন সিঙ্গুলার থাকে বা এস বা ইয়েস থাকে এখানে মেইন ভার্বের সাথে, সেক্ষেত্রে এই ইন্টারোগেটিভ করার আগে এই সাবজেক্টের আগে ডু বা ডাজ আসবে, এবং এটা মেইন ভার্বের বেস ফর্ম হবে। যেমন এখানে কিন্তু নো বসেছি। আমি আরও একটা বাক্য দেখাচ্ছি, যেমন এই পরের বাক্যটা, হি নোস মি, যেমন এটাকে হি এলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একজন বোঝাইছে। নোস এখানে কিন্তু এস বাই এস যুক্ত হয়েছে, কারণ কি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে
তখন মেইন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, ঠিক আছে। তাহলে এটাকে যখন আমরা প্রশ্নবোধক করছি তখন কি করছি, যে ডাজ আনছি, ডাজ হি নো, এখানে কিন্তু লিখছি আবার নো, এখানে কিন্তু আবার নোস লিখিনি, এই নোস লিখিনি, কারণ এই এসের পরিবর্তেই এখানে ডাজ আসছে, ঠিক আছে। এই এসের জন্য এখানে মূলত ডাজ আসছে, এবং এখানে হবে কি মেইন ভার্বের বেস ফর্ম, এই জায়গাটা হবে মেইন ভার্বের বেস ফর্ম হলো যেটা মূল ভার্ব, যেটা মানে প্রেজেন্ট ফর্ম না, যেটা অ্যাকচুয়ালি মূল ফর্ম, ঠিক আছে, মানে যেটা থেকে ভার্বটা আসছে, মানে যেখানে এস বাই এসও যুক্ত থাকবে না, শুধু ওই ভার্বটা। এরপরে একটা সেন্টেন্স দেওয়া আছে যে ইউ আর গোয়িং টু স্কুল, এখন বোঝাই যাচ্ছে ইউ আর আছে, তাহলে আমরা অক্সিলারি ভার্বটা প্রথমে নিয়ে আসি, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, এই মেইন ভার্ব যা আছে, বাকি অংশে যা থাকবে সেটাই, ঠিক আছে। তাহলে মূল বিষয়টা হলো এটা হলো এক ধরনের গঠন, যে গঠনে কি থাকবে, একটা হলো বি ভার্ব বা হ্যাভ ভার্ব দিয়ে থাকতে পারে, ঠিক আছে। বি ভার্ব বা হ্যাভ ভার্বটা আমি একটু দেখাচ্ছি যে বি ভার্ব আর হ্যাভ ভার্ব দিয়ে কীভাবে থাকবে। বি ভার্ব হ্যাভ ভার্ব থাকবে এই যে অনেকটা এরকম, ঠিক আছে। শুরুতে বি ভার্ব থাকলো বা হ্যাভ ভার্ব থাকবে, এরপর সাবজেক্ট, এরপর আদার্স, অন্য অংশ। এখানে কিন্তু মেইন ভার্ব আর দরকার নাই, ঠিক আছে। এটা হলো যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, প্রেজেন্ট ইনডিফিনিট বা পাস্ট ইনডিফিনিট, আমি লিখে দিই প্রেজেন্ট ইনডিফিনিট বা পাস্ট ইনডিফিনিট হলে, এবং এগুলো যদি বি ভার্ব আর হ্যাভ ভার্ব দিয়ে সাবজেক্ট এইগুলো হয়, সেন্টেন্সগুলো হয়, তখন এইভাবে করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে কি যেমন এটা ছিল আই হ্যাভ এ পেন, অ্যাসার্টিভ সেন্টেন্স, এখানে আমি করলাম হ্যাভ আই এ পেন, এবার আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম, তাহলে কী হবে, ওয়াজ আই এ স্টুডেন্ট, হি ইজ এ টিচার, এখানে কি লিখতাম ইজ হি এ টিচার, ঠিক আছে। এখানে কিন্তু এই সাবজেক্টের পরে কিন্তু আর ভার্ব দরকার হয়নি, কারণ এখানে বি ভার্বটাই প্রথমে চলে আসে, ঠিক আছে। যেসব বাক্যে বি ভার্ব থাকে, শুধুমাত্র বি ভার্ব বা হ্যাভ ভার্ব থাকে, সেগুলোর ক্ষেত্রে ওইটাই ইন্টারোগেটিভের সময় ওই প্রথমে চলে আসে, এবং বাকিটা সাবজেক্ট ওয়াইজ যেটা আছে সেটাও হয়ে যায়, ঠিক আছে। তাহলে কি হলো, মানে দুই ধরনের এক বাক্যটা, তাহলে কয়টা হলো, দুই ধরনের। একটা হলো যদি বি ভার্ব দিয়ে থাকে তাহলে বি ভার্ব হবে শুধু বি ভার্ব আর হ্যাভ ভার্ব, আর একটা হলো সাধারণ গঠন, যে অক্সিলারি ভার্ব থাকবে, এরপর সাবজেক্ট, এই যেরকম অক্সিলারি ভার্ব, এরপর সাবজেক্ট, এরপর মেইন ভার্বের যেটা থাকবে সেটা, এরপর আদার্স, যেমন আমাদের এই শেষের সেন্টেন্সটা এইটা, ঠিক আছে। এখন আরেকটা গঠন, এটা হলো শুধু বললাম যে ভার্ব দিয়ে শুরু হবে, আরেকটা হতে পারে কি, ওই যে আমরা বললাম যে কি, কেন, কোথায়, যদি ডবলইস কোশ্চেন দ্বারা থাকে, যেমন এখানে আমি ডবলইস কোশ্চেনগুলো সুন্দর করে লিখে দিচ্ছি অর্থসহ, যেমন হু মানে কে, হট মানে কি, হোয়ার মানে কোথায়, হাউ মানে কীভাবে, কেন, হোয়াই মানে কেন, হাউ কীভাবে, কেমন, হোয়াই মানে কেন, এবার আরও আছে হুইস মানে কোনটি, হুস মানে কার, ঠিক আছে। এরপরে হুম মানে কাকে। তা এগুলা বেশ, এই যে কটা বললাম মোটামুটি এগুলোই আসলে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তা এগুলো কিন্তু অর্থসহ মনে রাখতে হবে, ঠিক আছে, এগুলো অর্থসহ মনে রাখতে হবে, তাহলেই পারা যাবে। এখন এই সেন্টেন্সগুলো কীরকম হতে পারে, একটা হলো ডবলইস কোশ্চেন, দুই ধরনের হতে পারে, এটা হলো এক ধরনের নিয়ম। একটা হতে পারে ডবলইস কোশ্চেন, এরপরে ভার্ব, এরপরে আদার্স, যেমন হু নোজ হিম, হু দ্বারা বুঝাইছে অ্যাকচুয়ালি কে তাকে চিনে, ঠিক আছে। হু থাকলে সাধারণত ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়, ঠিক আছে, এগুলো সিঙ্গুলার ফর্ম হিসাবে যুক্ত হয়, ঠিক আছে। এখানে কিন্তু সাবজেক্ট, এখানে কিন্তু সাবজেক্টের পর দিয়ে বসছে ভার্ব, হোয়াট ইজ ইট, এটি কি, এটা কিন্তু সাবজেক্টের পরে ভার্ব, এরপরে অবজেক্ট, ঠিক আছে, এই একটা ফরমেশন। আরেকটা হইতে পারে ওই যে প্রথমে থাকবে ডবলইস কোশ্চেন, এরপরে ওই যে প্রথম যে নিয়মটা সেটা, যে অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব। যেমন আমি যদি উদাহরণ দিই, যেমন হোয়ার আর ইউ কামিং ফ্রম, এই যে আর ইউ কামিং ফ্রম, আমি যদি এই অংশটা বাদ দিই তাহলে কিন্তু একটা কোশ্চেন হয়, আর ইউ কামিং ফ্রম, সে কি এসেছে, বললাম যে হোয়ার আর ইউ কামিং ফ্রম, সে কোথা থেকে এসেছে, ঠিক আছে। বা হোয়াই আর ইউ গোয়িং হেয়ার, তুমি কেন এখানে যাচ্ছ, হোয়াই আর ইউ গোয়িং হেয়ার, তুমি কেন এখানে যাচ্ছ।